এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে S-400 এর কথা কেন বললাম সেভেন সিস্টারে। হ্যাঁ, সেভেন সিস্টারে S-400 না, আরো অনেক কিছু হয়েছে যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো। যেমন দেখেন এই সেভেন সিস্টার কোনগুলো। সেভেন সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত। কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত এবং এই 7টি অঞ্চল যাকে সেভেন সিস্টার বলা হয় এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া, এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনো এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে পাকিস্তানের ট্রেনিংয়ে এই অঞ্চলের এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, এটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি, তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়, এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় এট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজেপি যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে এটার মধ্যে আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা নেই, যদিও কেউ একটা ইঁদুরও যায় তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়। আমার 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা এট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন এন্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে ওখানে মরবে, এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই সেভেন সিস্টারের মধ্যে ওনারা আপনার S-400 যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S-400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফাইল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে, এবং মিরাজের মতন বিমানও ওইখানে প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশনে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে
শক্তিশালী ব্রিগেড। এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। আর সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটা তার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে, এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি, এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর, যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, এট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমন ভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, সেভেন সিস্টার উড়িয়ে দিব গুড়িয়ে দিব এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নাই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সবকিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। সেভেন সিস্টার আর বাঙালি, তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না। ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের 2 সিস্টার, 2 চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপর আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তারা, ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি। তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে। এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা, তার মানে আগে গুলি করে দিবে পরে কথা। এখন বাঙালি হাসনাত, সার্জিস আর গান্ডু ইউনুস তোমাদেরকে বলবো, যাও এবার সেভেন সিস্টার ভাঙো। আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন? আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা, প্রায় 25 জনের নাম আছে, সাবেক কিছু সেনা কর্মকর্তা, বর্তমান 6 জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে, এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য। চোরাগুপ্ত আক্রমণ, সরাসরি না। 2 দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গলের ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণ, বাড়ি উড়ে গেছে, এর আগে ঢাকায় হয়েছে। এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে, এবং এগুলো বোমা না, এগুলো সব ডিটোনেটর যুক্ত, মানে যেটা সুইসাইড ভেস্টে পড়তে পারে, বা আপনার অটো আছে, এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো টাইমার যুক্ত বোমা, টাইমার এইভাবে করে বোমা করতে পারে, বোমা বিস্ফোরণ করতে। সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, পাকিস্তান সেনাবাহিনী সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর 25 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 10 জন কারেন্ট সেনা কর্মকর্তা, যারা এই কাজে লিপ্ত, এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান ইউনিসীয় সরকার এবং পাকিস্তান সরকার। সুতরাং ভারতের প্রস্তুতি নিয়ে নিছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, নজর রাখতে পারি আমরা। গত কয়েক মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীকে প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন। ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন। এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে। ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করত তার বাণিজ্য শুল্ক ছিল 15%, এখন সেটা বেড়ে হয়েছে 20%। তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায়। ট্রাম্প সাহেব 2025 সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেন। এটা ছিল চাপের রাজনীতি। শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেয়ার আলোচনা শুরু হয়
আড়ালে। পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে 35% করা হয়। 37 থেকে 35 চলতে থাকে আলোচনা। শেষ পর্যন্ত এই শুল্ক হার কমে এলো 20%। কিসের জন্যে? এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর। এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি, কারণ সেটা গোপন। তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে, তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর, হিউম্যান করিডর, বোয়িং বিমান কেনা, সামরিক ঘাঁটি তৈরি, চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি, সেগুলো মেনে নেয়ার পর এই শুল্ক কমেছে। খবর আছে আমেরিকাকে আরও কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরও কমিয়ে 15% নামিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে। চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও, ভারত মাথা নোয়ায়নি। ফলে ভারতের জন্য শুল্কের হার 25%। এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরও 25%, মানে মোট শুল্ক 50%। গত 8-9 মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা। মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেওয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ, বকেয়া কোনো ইস্যু নেই, চুক্তি চূড়ান্ত, যে কোনো দিন সই হতে পারে চুক্তি। কিন্তু সেই দিনটি আর আসে না। এরই মধ্যে ট্রাম্প সাহেবের বুকের ছাতি হঠাৎই বেড়ে গেছে অনেকখানি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একেবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ। তারপর আবার আটলান্টিকে ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাওয়ার 2টো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা। তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে। ট্রাম্প এর ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ্য। আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল। বলেছেন রাশিয়া থেকে খনিজ তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে বটে ভারত, তার জন্য তিনি খুশি, হি ইজ হ্যাপি। মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন। এটার জন্য ট্রাম্প খুশি সেটাও বলেছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন, এটা শুনলে মনে হবে যেন মোদি সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে। তবে এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না, বরং ওটা বাড়াচ্ছেন তিনি। বাড়িয়ে কত করবেন সেটাও বলেছেন। 50-এর পরে আর একটা শূন্য যোগ হবে, অর্থাৎ 500% ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর, যেটা আমেরিকাতে যাবে। যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয়, এ যেন পাড়ার ছেনো মাস্তান, যার কোনো শিক্ষা দীক্ষা নেই। এটা আমি বলছি না, আমার কথা নয় এটা। আজ থেকে প্রায় 1 বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশী থারুর, ভারতের সাংসদ, কংগ্রেস নেতা, একসময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে 4 জন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশী থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প। বিদ্যায়, বুদ্ধিতে, ভদ্রতায়, কথাবার্তায় এতটাই ওছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট। এই হলো ট্রাম্প সাহেবের সঙ্গে
অনেক কষ্টে সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদি, সম্পর্ক রেখে চলছিলেন কিন্তু মাথা নত করেননি। তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্য তিনি এতদিন চেষ্টা চালিয়ে গিয়েছেন না, তিনি চুপচাপ ছিলেন। তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে এবং খাচ্ছে। তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে। মোদিজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্যই তা নয়, এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড়সড় ব্যবস্থা নিচ্ছিলেন না মোদিজি, অপেক্ষা করছিলেন। ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান ঘটবে, শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায়? আর সেজন্যই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন। এই দাবিতে মুখে সায় দিচ্ছে আমেরিকা, কিন্তু তলে তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনূস সরকারকে। সেটা ধরা পড়ে গেছে। নইলে এত সাহস হয় কি করে মোহাম্মদ ইউনূসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশন করার ব্যাপারটা দেখছে না? সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি, দ্বিচারিতা। আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতি স্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশন মোডে এসেছে। এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে ওয়াকিবহাল সূত্র থেকে খবর পাচ্ছি। কি অবস্থান বলবো পরে সে কথা। তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে। এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে। 500% ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর, এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে, যেমন ভারত, চীন, ব্রাজিল, তাদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। এই তিন দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন, আপনারা জানেন, যা মার্কিন হেজিমনি, একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা। 500% শুল্কের এই হুমকি পেয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 500 কেন 1000% শুল্ক দিলেও ভারতের খুব বেশি ক্ষতি হবে না, কারণ ভারতের রপ্তানি মাত্র 15% আমেরিকায়। ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে আফ্রিকা, ইউরোপ, এশিয়া। ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যাবে, কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার। ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে, সেটা বাড়তে চলেছে। আর তার দায়, সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের ওপর। কারণ ভারতের ওষুধ, টেক্সটাইল, মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা। সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত